তাহলে আজকের আলোচ্য বিষয় হলো আই হ্যাভ আ ড্রিম। এই আই হ্যাভ এ ড্রিম যে পড়াটা রয়েছে সেটা কোনো কবিতা নয়, গল্প নয়, এটা একটা স্পিচ। মার্টিন লুথার কিং জুনিয়র একটা সময় দাঁড়িয়ে স্পিচ দিয়েছিলেন এবং সেই স্পিচটা 18 মিনিট ধরে হয়েছিল। এই গোটা স্পিচটাকে আমাদের টেক্সটে তুলে ধরা আছে। এই স্পিচটা একটা অসাধারণ স্পিচ, যেটা প্রায় 2,50,000 জন শ্রোতা শুনেছিলেন এবং সমর্থন জানিয়েছিলেন। সময়টা ছিল 28 আগস্ট 1963 সাল, 28 আগস্ট 1963। 2.5 লক্ষ জনতার সামনে তিনি এই স্পিচটা রেখেছিলেন। কোথায় স্পিচটা দিয়েছিলেন? লিঙ্কন মেমোরিয়ালে ইন ওয়াশিংটন ডিসি, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে তিনি এই স্পিচটা দিয়েছিলেন। এটা একটা অসাধারণ স্পিচ। এখানে বর্ণ বৈষম্য, যে বর্ণ বৈষম্য রয়েছে আমেরিকাতে, যদি দেখা যায় যে একটা সব থেকে বড় সমস্যা কি, সেখানে কিন্তু বর্ণ বৈষম্য একটা খুব বড় সমস্যা। এখানে তিনি সেই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তিনি কথা বলছেন এবং মানুষকে এক হয়ে উঠে দাঁড়ানোর কথা বলছেন। বর্ণ বৈষম্যকে ভুলে গিয়ে মানুষ মানুষ হিসাবে সবাইকে চিনবে, এইটার উপর তিনি জোর দিচ্ছেন। মানবিকতার যে মূল্যবোধ, যে মানবিক যে মূল্য রয়েছে, সেইগুলোর উপর গুরুত্ব হবে। শুধুমাত্র গায়ের রং হিসাবে মানুষকে বিচার করেন যে ঠিক নয়, এই কথাকে তিনি বারবার তুলে ধরবেন এই লেখার মধ্যে, এই স্পিচটার মধ্যে। তিনি যেহেতু ব্ল্যাক পিপলদের রাইট মানে ব্ল্যাক পিপল, কালো মানুষদের অধিকার নিয়ে খুব বেশি সচেতন ছিলেন। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে তিনি ব্ল্যাক পিপল বা কালো মানুষ, কৃষ্ণাঙ্গ মানুষ, এদের অধিকার নিয়ে বেশ কিছু কথা বলবেন এখানে। মূলত এই যে স্পিচটা উনি দিচ্ছেন, সেখানে তুমি ধরে নিতে পারো ব্ল্যাক মানুষ বা কৃষ্ণাঙ্গ মানুষের সামনে এসে স্পিচ দিচ্ছেন বা কথা রাখছেন। অবশ্য সেখানে বহু শ্বেতাঙ্গ মানুষও আছেন যারা ব্ল্যাক পিপলদের অধিকারটাকে সমর্থন করে। তিনি যে এই 2.5 লক্ষ মানুষের সামনে তিনি যে নিজের বক্তব্য রাখছেন, এখানে বেশিরভাগই ছিল কৃষ্ণাঙ্গ মানুষ। তবে এই কথাও মনে রাখা দরকার যে সেখানে শ্বেতাঙ্গ মানুষ মানে হোয়াইট পিপল ছিল সেই স্পিচকে শোনার জন্য, মন দিয়ে শোনার জন্য। এবং এই যে স্পিচকে যারা শুনেছিলেন সেদিন, তার ইতিহাসের তো অঙ্গ হয়েছেন। সেখানে হোয়াইট পিপল কি বা ব্ল্যাক পিপল কি, কৃষ্ণাঙ্গ মানুষ হোক বা শ্বেত মানুষ হোক, যেই হোক না কেন, তার মধ্যে অনেকেই এই মার্টিন কিং লুথার যিনি রয়েছেন, এনাকে বিভিন্নভাবে সমর্থন করেছিলেন। আমরা যদি বলি মার্টিন, আমাদের যিনি আমাদের এখানে যিনি স্পিচ দিচ্ছেন, আমরা যদি দেখি যে মার্টিন লুথার কিং জুনিয়র যিনি রয়েছেন, মার্টিন লুথার কিং জুনিয়র, ইনি এমন একটা জগতের কল্পনা করছেন যেখানে মানুষকে তার গায়ের রং হিসাবে চেনা যাবে না, বরং মানুষকে তার মানবিকতা দ্বারা চেনা যাবে। মানুষকে চেনা যাবে তার বুদ্ধিমত্তার দ্বারা এবং তার ব্যক্তিত্বের দ্বারা। শুধুমাত্র গায়ের রঙের জন্য মানুষকে বিচার করে যে একটা ভুল জিনিস, এবং সেইটা সকলের সামনে তুলে ধরার এখানে চেষ্টা করছেন। শুধু তাই নয়, সর্বোপরি কৃষ্ণাঙ্গ মানুষদের এক হওয়ার জন্য তিনি অনুপ্রেরিত করেছেন। কৃষ্ণাঙ্গ মানুষদের নিজের অধিকারকে পাওয়ার জন্য অনবরত এবং নিরলস প্রচেষ্টা করে যাওয়ার কথা বলেছেন। এবং এই যে স্পিচ, এই যে বক্তব্য উনি রাখছেন, এই স্পিচ বা বক্তব্যে আমরা দেখতে পাই যে উনি একটা বিষয়ের উপর খুব বেশি জোর দিচ্ছেন। সেটা হচ্ছে যে আমরা আমাদের অধিকার আদায় করব বটে, কিন্তু হিংসাত্মক পদ্ধতিতে নয়। এই যে নন ভায়োলেন্স ওয়ে, যেরকম গান্ধীজি করেছিলেন, নন ভায়োলেন্স ওয়েতেই আমাদেরকে আমাদের অধিকার তুলে ধরতে হবে এবং নিজেদের অধিকারকে নিতে হবে। সর্বোপরি তিনি আরও স্বীকার করছেন এই স্পিচের মধ্যে যে আমাদের মধ্যেই অনেক শ্বেতাঙ্গ মানুষ রয়েছে, অর্থাৎ হোয়াইট পিপল রয়েছেন, যারা আমাদের কজকে সমর্থন করেন। তাই সমগ্র হোয়াইট পিপলদের বিরুদ্ধে লড়াই করার কোনো মানে হয় না। শান্তিপূর্ণভাবে আমাদের নিজেদের অধিকারকে নিতে হবে। এইটা হলো মূল আলোচ্য বিষয়। এবার লাইন বাই লাইন আসবো, টেক্সট ধরে পড়াবো। গাইজ আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট স্পিচ আমরা দেখে নিতে চাইবো, যেখান থেকে এই স্পিচটা যেখানে আসলে দেওয়া হয়েছিল সেটা তোমরা বুঝতে পারবে। চলো একবার দেখে নেওয়া যাক গাইজ। This momentous decree came as a great beacon light of hope to millions of... তাহলে আমরা মার্টিন লুথার কিং জুনিয়র যিনি স্পিচ রেখেছিলেন সমস্ত কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ মানুষের সামনে,
তার স্পিচটাও সবাই আমরা দেখলাম। এরপরে আমরা সরাসরি লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়াটাকে, মূল পড়াটা যেটা আমাদের কোর্সের মধ্যে রয়েছে, সেই পড়াটাকে আমরা পড়তে শুরু করি, মানে পড়াটাকে ভালো করে একটু বুঝে নিই। ইটস গোয়িং টু রিয়েলি প্রোডাক্টিভ ফর ইউ গাইজ। লেটস গেট স্টার্ট। যখন স্পিচ দিচ্ছেন উনি কি বলছেন দেখো, আই এম হ্যাপি টু জয়েন উইথ ইউ টুডে। তিনি স্পিচ দিতে উঠেছেন, সামনে 2.5 লক্ষ জনতা। তো উঠে নিয়ে উনি কি বলছেন, আগে অভিবাদন করছেন সকলকে থ্যাংক ইউ বলছেন, গ্র্যাটিটিউড প্রকাশ করছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে তোমরা সকলে এসেছো, আমি তার জন্য কৃতজ্ঞ তোমাদের সকলের সামনে। আই এম হ্যাপি টু জয়েন উইথ ইউ টুডে। আমি খুব খুশি যে তোমাদের সাথে যোগদান করতে পারে। বাই দ্য ওয়ে, মার্টিন লুথার কিং জুনিয়র কে ছিলেন এ সম্বন্ধে 1-2 কথা আমি বলে দিই। জন্ম হয়েছিল 15ই জানুয়ারি 1926 জর্জিয়াতে, ইউএসএ। ব্ল্যাক পার্সন ছিলেন, মানে কৃষ্ণাঙ্গ মানুষ ছিলেন। মারা যাচ্ছেন 1968-তে। তিনি একজন আমেরিকান ব্যাপটিস্ট মিনিস্টারও ছিলেন, অ্যাক্টিভিস্ট ছিলেন, ব্ল্যাক পিপলদের কজের জন্য বা ব্ল্যাক পিপলদের জন্য বারবার উঠে দাঁড়িয়েছেন, এবং আনডাউটেডলি আ গ্রেট পার্সন অফ মডার্ন টাইম। ঠিক আছে, এবারে সরাসরি লাইন বাই লাইন পড়াটা বুঝে নেওয়া যাক গাইজ। ঠিক আছে, আই এম হ্যাপি, উনি এটা স্পিচ দিচ্ছেন 2.5 লক্ষ জনতার সামনে, উনি এটা বক্তব্য রাখছেন। আই এম হ্যাপি, আমি খুব খুশি, টু জয়েন উইথ ইউ, তোমাদের সাথে যোগদান করতে পেরে, টুডে, আজকে, ইন হোয়াট উইল গো ডাউন ইন হিস্ট্রি, এবং আজকে যে এই সমবেতভাবে আমরা কিছু কথা রাখছি, এটা ইতিহাসে লেখা হয়ে থাকবে অ্যাজ দ্য গ্রেটেস্ট ডেমনস্ট্রেশন ফর ফ্রিডম। এটাকে গ্রেটেস্ট ডেমনস্ট্রেশন মনে করা হবে স্বাধীনতার জন্য। এটা একটা সবদিকে বড় প্রদর্শনী হয়েছিল, বা স্বাধীনতার জন্য সবদিকে বড় একটা আমরা সবাই মিলে সম্মিলিত হয়েছি, তার একটা বড় একটা উদাহরণ হয়ে থাকবে সারা ইতিহাসে। আই এম হ্যাপি টু জয়েন উইথ ইউ, আমি খুশি তোমাদের সাথে যোগদান করতে পেরে। ইন হোয়াট উইল গো ডাউন ইন হিস্ট্রি, এবং এই কথাটা বা এই ঘটনাটি ইতিহাসে লেখা হয়ে থাকবে অ্যাজ দ্য গ্রেটেস্ট ডেমনস্ট্রেশন ফর ফ্রিডম, এবং এটাকে অ্যাজ দ্য গ্রেটেস্ট ডেমনস্ট্রেশন ফর ফ্রিডম, এবং এটাকে স্বাধীনতার এক বড় সংঘর্ষ হিসাবে ইতিহাস মনে রাখবে। ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার নেশন, আমাদের জাতির ইতিহাসে এটাকে একটা বড় সংঘর্ষ, স্বাধীনতার সংঘর্ষ বলে মনে করা হবে। সংঘর্ষ বিভিন্ন ধরনের হতে পারে, লড়াই বিভিন্ন ধরনের হতে পারে, সেটা বিদেশি শক্তির বিরুদ্ধে হতে পারে, এবং সমাজের যে সংঘর্ষ থাকে, সমাজে যে তোমার অধিকার থাকে না, সেই অধিকারকে পাওয়ার জন্যও সংঘর্ষ হতে পারে। এখানে ব্ল্যাক পিপল বা কালো মানুষের অধিকার পাওয়ার সংঘর্ষের কথা বলা হচ্ছে। 5 স্কোর ইয়ার্স এগো, 5 স্কোর ইয়ার, 1 স্কোর মানে 20 বছর, 5 স্কোর ইয়ার্স এগো মানে 100 বছর আগে। 1 স্কোর মানে 20 বছর, 5 স্কোর বলছে। 5 স্কোর ইয়ার্স এগো, 5 স্কোর ইয়ার্স এগো, পয়েন্টটা বোঝো। তাহলে দেখো পরের অংশ, 5 স্কোর ইয়ার্স এগো, 1 স্কোর মানে 20 বছর, 5 স্কোর বলছে, 5 স্কোর মানে হচ্ছে 100 বছর। 100 বছর আগে এ গ্রেট আমেরিকান বলতে এখানে আব্রাহিম লিঙ্কনের কথা বলা হয়েছে। ঠিক আছে, ইন হুজ সিম্বলিক সাইডো, যার ছায়াতে, যার সিম্বলিক সাইডোতে, উই স্ট্যান্ড টুডে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। তার কারণ আমরা কেন আব্রাহিম লিঙ্কনের কথা বলছি, উনি এমন একজন মহান রাষ্ট্রনেতা ছিলেন, এমন একজন রাষ্ট্রপতি ছিলেন আমেরিকার, যিনি ব্ল্যাক পিপলদের স্বাধীনতা দিয়েছিলেন বা কৃষ্ণাঙ্গ মানুষকে স্বাধীনতা দেওয়ার প্রচেষ্টা করেছিলেন। এমনকি তিনি সিভিল ওয়ারকেও ভয় পাননি, এবং কালো মানুষ বা কৃষ্ণাঙ্গ মানুষদের তিনি স্বাধীন করেই ছেড়েছিলেন। সেই গ্রেট আমেরিকান, এখানে গ্রেট আমেরিকান বলতে আব্রাহিম লিঙ্কনের কথা বলা হচ্ছে। 5 স্কোর ইয়ার এগো, আজ থেকে 100 বছর আগে, এ গ্রেট আমেরিকান, একজন মহান আমেরিকান, যিনি অফকোর্স আব্রাহিম লিঙ্কন, ইন হুজ সিম্বলিক শ্যাডো, যার ছায়াতে উই স্ট্যান্ড, আমরা দাঁড়িয়ে আছি আজ, সাইন দ্য এমনিসিপেশন অ্যান্ড প্রোক্লামেশন, এটা মানেটা বুঝতে হবে। মানে যখন আব্রাহিম লিঙ্কন ওই একটা আইন ঘোষণা করে দিলেন, সেটাকে বলা হচ্ছে এমনিসিপেশন প্রোক্লামেশন, একটা আইন ঘোষণা করেছিলেন। কি আইনটা ছিল? সেই ঘোষণার মধ্যে ছিল যে আজ থেকে কোনো মানুষকে গোলাম করে রাখা যাবে না, শুধুমাত্র তার গায়ের রং কালো বলে বা কৃষ্ণাঙ্গ মানুষ বলে তাকে গোলাম করে রাখবো, এইটা করা যাবে না। এই যে ঘোষণাটা ছিল, এমনিসিপেশন প্রোক্লামেশন এটাকে বলা হয়।
তাহলে কি বলছো? তাহলে আজ থেকে 100 বছর আগে একজন মহান আমেরিকান আব্রাহিম লিঙ্কন, যার ছায়াতে আমরা দাঁড়িয়ে আছি, তিনি সাইন করেছিলেন, স্বাক্ষর করেছিলেন। কি স্বাক্ষর করেছিলেন? এমনিসিপেশন প্রোক্লামেশন, অর্থাৎ এমন একটা ঘোষণা স্বাক্ষর করেছিলেন, এমন একটা আইন স্বাক্ষর করেছিলেন যেটাতে বলা হয়েছিল যে কোনো কৃষ্ণাঙ্গ মানুষকে আর কৃতদাস হিসাবে রাখা যাবে না। দিস মোমেন্টাস ডিক্রি, এই যে আইনি নির্দেশ বা অধিকার, এই যে আইনি নির্দেশ বা অধিকার, কেম অ্যাজ এ গ্রেট বেকন লাইট অফ হোপ। দিস মোমেন্টাস ডিক্রি, এই আইনি নির্দেশ বা অধিকার, কেম অ্যাজ এ গ্রেট বেকন, কেম এসেছিল অ্যাজ এ গ্রেট বেকন লাইট অফ হোপ। এই যে আইনি নির্দেশ যেটা আব্রাহাম লিঙ্কন দিয়েছিলেন, এটা কি হিসাবে উঠে এসেছিল? গ্রেট বেকন লাইট অফ হোপ। এটা অনেক মানুষের, লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ মানুষের কাছে আশা নিয়ে এসেছিল। লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ মানুষ যারা কৃতদাস হিসাবে ছিল, তাদের কাছে আশার আলো হিসাবে উঠে এসেছিল। টু মিলিয়নস অফ নিগ্রো স্লেভ, যারা কৃষ্ণাঙ্গ কৃতদাস ছিল, তাদের কাছে এটাকে কি করেছিল? এই যে ইন্ডিয়ার নির্দেশ, আইনি নির্দেশ আব্রাহিম লিঙ্কনের, এটা মুক্তির আলো হিসাবে উঠে এসেছিল। সবাই তখন অডিয়েন্সরা যারা বলছে ইয়া ইয়া বলছে, সবাই তখন বলছে, ওটাকে চেরিশ করছে। হু হ্যাড বিন সার্চড ইন দ্য ফ্লেমস অফ উইদারিং ইনজাস্টিস। এবং আমাদের নিগ্রোরা, আমাদের কৃষ্ণাঙ্গ নিগ্রোরা ততদিন অন্যায়ে জর্জরিত ছিল। সেই অন্যায়ে জর্জরিত থাকা কৃষ্ণাঙ্গদের চোখের সামনে একটা আলোর ঝলকানি বা আশার ঝলকানি এনে দিয়েছিলেন আব্রাহিম লিঙ্কন তার আইনের দ্বারা। ইট কেম অ্যাজ এ জয়াস ডে ব্রেক, এটা যেন আমাদের কাছে একটা আনন্দদায়ক ভোর ছিল। জয়াস মানে আনন্দদায়ক, ডে ব্রেক মানে ভোর। টু এন্ড দ্য লং নাইট অফ ক্যাপটিভিটি, যে দীর্ঘ অন্ধকার রাত্রি ছিল, দীর্ঘ অন্ধকার রাত্রি। কিসের? ক্যাপটিভিটির, মানে দাসত্বের। যে দাসত্বের অন্ধকার রাত্রি ছিল, সেই দাসত্বের অন্ধকার রাত্রি কেটে গিয়ে যেন ভোর হয়েছিল। তো তারই আনন্দ যেন সকলের সামনে এসে গেছিল এই আইনের ফলে। বাট 100 ইয়ার্স লেটার, কিন্তু সেই ঘটনার, সেই আইন স্বাক্ষরিত হলো, আব্রাহিম লিঙ্কন নিয়ম বানিয়ে দিলেন যে আজ থেকে সমস্ত কৃতদাসরা মুক্ত। সমস্ত কৃতদাসদের চোখের সামনে একটা একটা আলো এবং আশার ভোর উঠে এলো। এই ঘটনার 100 বছর পর, মানে আজকে, এই ঘটনা ঘটে যাওয়ারও 100 বছর পর আজকে, বাট 100 ইয়ার্স লেটার, দ্য নিগ্রো স্টিল নট ফ্রি। আজকেও তো আমরা নিগ্রোরা, আমরা কৃতদাসরা, আমরা 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 কালো মানুষরা, কৃষ্ণাঙ্গ মানুষরা ইজ নট ফ্রি, আজও এখনো স্বাধীন হয়নি। মাই লর্ড, হে ভগবান, এটা কত কঠিন বিষয় যে 100 বছর আগে আইন তৈরি হয়ে গেছে, কিন্তু সমাজের মূল স্রোতে আমরা এখনো ফিরে এলাম না, আমরা এখনো স্বাধীন হলাম না। 100 ইয়ার্স লেটার। এটা পড়তে পড়তে তোমার কিন্তু বারবার মনে পড়বে আমাদের বাবা সাহেব আম্বেদকরের কথা। পড়তে পড়তে বারবার মনে হবে বাবা সাহেব আম্বেদকরের কথা, কারণ বাবা সাহেব আম্বেদকর ঠিক একই রকম দলিত পিপলদের জন্য লড়েছিলেন। তো এখানে কিন্তু তোমার মনে হবে বারবার। এরপরে দেখো 100 লেটার্স, দেখো কি বলছে। বাট 100 ইয়ার্স লেটার, 100 বছর পরেও, দ্য নিগ্রো স্টিল ইজ নট ফ্রি, যে নিগ্রোরাও এখনো কিন্তু স্বাধীন নয়। 100 ইয়ার্স লেটার, 100 বছর পর, দ্য লাইফ অফ নিগ্রো ইজ স্টিল ক্রিপ্ট, আমাদের কৃষ্ণাঙ্গ মানুষদের জীবন এখনো কিন্তু স্যাডলি, স্টিল মানে এখনো পর্যন্ত, স্যাডলি দুঃখের সাথে বলতে হয়, ক্রিপেলড, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। কিসের দ্বারা? বাই দ্য মেনেকলস অফ সেগারেশন, মানে হাতকড়ি বা শিকল, যেন আমরা এখনো জর্জরিত হয়ে রয়েছি, আমাদের এখনো বাঁধা রয়েছে অ্যান্ড দ্য চেন অফ ডিসক্রিমিনেশন। এবং ডিসক্রিমিনেশন মানে কারোর সাথে খারাপ, কারোর সাথে ভালো, বা কাউকে অধিকার না দেয়া, এই জিনিসগুলো ডিসক্রিমিনেশন। এই ডিসক্রিমিনেশনের শিকলে, ঠিক আছে, আমাদের বেঁধে রাখা হয়েছে 100 বছর পরেও। 100 ইয়ার্স লেটার, 100 বছর পর। অলরাইট, দ্য নিগ্রো লিভস অন এ লোনলি আইল্যান্ড অফ প্রভার্টি। আজকে আমরা কৃতদাসরা, আজকে আমরা নিগ্রোরা, আজকে আমরা কৃষ্ণাঙ্গ মানুষরা কোথায় বাস করছি? একটা দ্বীপে বাস করছি, যে দ্বীপটা প্রভার্টি মানে দারিদ্রতায় পরিপূর্ণ। ইন দ্য মিডেস্ট অফ ভাস্ট ওশিয়ান অফ ম্যাটেরিয়াল প্রসপ্যারিটি,
আর চারিদিকে শুধু সমুদ্র, অর্থের সমুদ্র, বৈভবের সমুদ্র এবং পার্থিব সম্পদের সমুদ্র। সেই সমুদ্রের মাঝে একটা ছোট্ট দ্বীপ যেখানে শুধু দারিদ্রতা থাকে, সেই দারিদ্রতার মধ্যে আমরা কালো মানুষরা, কৃষ্ণাঙ্গ মানুষরা রয়ে গেছি। 100 years later, 100 বছর পর, দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুয়েজড। আজকে 100 বছর পরেও আমরা কৃষ্ণাঙ্গরা, কালো মানুষরা এখন সেই হালেই রয়ে গেছি। ইন দ্য কর্নার অফ আমেরিকান সোসাইটি, আমেরিকান সোসাইটির একটা কোণে পড়ে আছি। অ্যান্ড ফাইন্ডস হিমসেলফ ইন এক্সাইল ইন ওন ল্যান্ড। আমরা নিজেদের মাতৃভূমিতে, আমরা যেন এক্সাইল হয়ে রয়েছি, আমরা যেন দাসত্বে জীবন অতিবাহিত করছি। অ্যান্ড সো উই হ্যাভ কাম হিয়ার টুডে, তাই আমরা এখানে এসেছি টু ড্রামাটাইজ এ সিম্পল কন্ডিশন। তাই আমরা এসেছি তুলে ধরতে, আমরা নিজেদের আওয়াজকে তুলে ধরতে এসেছি এবং আমরা জানাতে এসেছি যে আমাদের সাথে যা চলছে সেইটা যেন অন্যায় হচ্ছে এবং এইটার প্রতিবাদ দরকার। In a sense, we have come to our national capital to cash a check. অন্য দিক থেকে ভাবতে গেলে আমরা ন্যাশনাল ক্যাপিটালে এসেছি, আমরা আমাদের রাজধানীতে এসেছি। একটা চেক দেয়া হয়েছে আমাদের, সেই চেকটাকে ক্যাশ করানোর জন্য এসেছি ব্যাংকে। When the architect of our republic wrote the magnificent word of constitution, আমাদের দেশের যারা নির্মাণ করেছে, আমাদের দেশকে যারা নির্মাণ করেছে, আমাদের কনস্টিটিউশনকে যারা বানিয়েছেন, তারা সকলে এগুলো যখন বানিয়েছিলেন অসাধারণ সুন্দর সুন্দর কথা লিখে গেছেন। তার মধ্যে সকলে স্বাধীনতা পাবে, সকলে সাম্য পাবে, বর্ণ বৈষম্যের কথা রাখা যাবে না ইত্যাদিতে সব কিছুই লেখা রয়েছে, অসাধারণ সুন্দর সুন্দর কথা। অ্যান্ড ডিক্লেয়ারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এবং স্বাধীনতার ঘোষণাপত্র লেখা রয়েছে। দে ওয়ার সাইনিং প্রমিসারি নোট, এবং এইগুলো প্রত্যেকটাই যেন প্রতিশ্রুতি দেওয়া কাগজেই মাত্র ছিল। টু হুইচ এভরি আমেরিকান ওয়াজ টু ফল হেয়ার, এবং প্রত্যেকটা আমেরিকানবাসী এই সমস্ত অধিকারের জন্মসূত্রে অধিকার প্রাপ্ত করে, যেগুলো আমেরিকান নির্মাণ যারা করেছেন তারা যে সমস্ত অধিকারগুলো দিয়েছেন সেটা প্রত্যেকটা আমেরিকান, সেটা হোয়াইট হোক, ব্ল্যাক হোক, যাই হোক, প্রত্যেকটা মানুষ জন্মসূত্রে এই অধিকারগুলো যারা পেয়ে থাকেন। দিস নোট ওয়াজ প্রমিস দ্যাট অল মিন, এবং এই প্রতিজ্ঞা কি ছিল? যখন কনস্টিটিউশন হয়, যখন সংবিধান হয় আমেরিকার, যখন আমেরিকা স্বাধীন হয়, তখন কি প্রতিজ্ঞা ছিল? দ্যাট অল মিন, সমস্ত মানুষ, ইয়েস অল মিন, সমস্ত মানুষ, ব্ল্যাক মিন কৃষ্ণাঙ্গ মানুষ, অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াইট মিন শ্বেতাঙ্গ মানুষ, মাই লর্ড, উড বি গ্যারেন্টেড, এবং সবাইকে গ্যারেন্টি দেওয়া হচ্ছে, কি? দ্য রাইট অফ লাইফ, আনএলিয়েনেবল রাইট অফ লাইফ, জীবনের অধিকার থাকবে, লিবার্টি, স্বাধীনতা থাকবে, অ্যান্ড দ্য পারসুয়েট অফ হ্যাপিনেস, এবং সর্বোপরি খুশি থাকার অধিকার থাকবে, হ্যাপিনেসের অধিকার থাকবে। ইট ইজ অবভিয়াস টুডে দ্যাট, এটা স্পষ্ট যে দ্যাট আমেরিকা হ্যাজ ডিফল্টেড অন দিস প্রমিসারি নোট। এটা পরিষ্কার আমাদের কাছে, আমরা কৃষ্ণাঙ্গ মানুষদের কাছে এটা অত্যন্তই পরিষ্কার স্পষ্ট যে আমেরিকা, মহান দেশ আমেরিকা, এটা কিন্তু আমাদের কিন্তু যা প্রমিস করা হয়েছিল সেই প্রমিসগুলো রাখতে পারেনি, আমাদের সাথে অন্যায় হয়েছে। ইন সো ফার অ্যাজ হার সিটিজেন অফ কালার্স আর কনসার্ন, অন্তত পক্ষে গায়ের রঙের ব্যাপারে আমেরিকাতে যা যা লিখিত হয়েছিল, যা যা বলা হয়েছিল, সেই কথাগুলো কিন্তু রাখা হয়নি। সিটিজেন অফ কালার্স আর কনসার্ন, আমাদের নাগরিকরা যে কালারের ব্যাপারে বিভিন্ন রঙের হতে পারে, কিন্তু সবাই সাম্যতা অধিকার করবে, সকলে সমান অধিকার ভোগ করবে, এই যে কথাগুলো বলা হয়েছে এগুলো একটাও কিন্তু মেলেনি। ইনস্টেড অফ অনারিং দিস স্যাক্রেড অব্লিগেশন, এই যে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবং এই পবিত্র প্রতিশ্রুতিকে যে মানবার দরকার ছিল, অব্লিগেশন ছিল, একটা বাধ্যবাধকতা ছিল, আমেরিকানস হ্যাজ সেটা কিন্তু করা হয়নি, সেই প্রতিশ্রুতিকে সম্মান করা হয়নি। আমেরিকান হ্যাজ গিভেন দ্য নিগ্রো পিপুল এ ব্যাড চেক, তাই বলতে বাধ্য হচ্ছি যে আমেরিকা তার নিগ্রো মানুষদের একটা ব্যাড চেক দিয়েছিল, যেটা কোনোদিনই ক্যাশ হিসাবে কাউন্টেড হবে না, শুধু ভালো ভালো কথা লেখা থাকবে। এ চেক হুইচ হ্যাজ কাম ব্যাক মার্ট ইনসাফিসিয়েন্ট ফান্ড, এবং এই চেক যখন আমরা ক্যাশ করাতে যাচ্ছি আজকে, তখন বলছে ইনসাফিসিয়েন্ট ফান্ড, মানে এইগুলো আর দেওয়াই হবে না, এগুলো কোনদিন সম্ভবই নয়। Why do you refuse to believe the bank of justice is bankrupt? কিন্তু আমরা এটা স্বীকার করতে পারবো না
দ্য ব্যাংক অফ জাস্টিস মানে গড ইজ ব্যাংক্রাফট, যে গড আর ন্যায় বিচার দিতে পারবেন না এটা আমরা মানতে পারবো না। লাভস, হাসছে সবাই। আমরা এটা মানতে পারবো না যে গড অন্যায় করবেন আমাদের সাথে। উই রিফিউজ টু বিলিভ, আমরা এইটাও মানতে অস্বীকার করছি দ্যাট দেয়ার আর ইনসাফিসিয়েন্ট ফান্ড ইন দ্য গ্রেট হল অফ অপরচুনিটি অফ দ্য নেশন, এবং এইটাও আমরা মানতে অস্বীকার করছি যে আমাদের দেশে আর এত সম্পত্তি নেই যেটা দিয়ে সবার জন্য সমান সুযোগ তৈরি করা যাবে, এটাও আমরা মানছি না। অ্যান্ড উই হ্যাভ কাম টু ক্যাশ দ্য চেক, এবং আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি আমাদের সেই ব্যাড চেকটাকে গুড চেকে রূপান্তরিত করার জন্য, যে প্রমিসগুলো করা হয়েছে সেটাকে বাস্তবায়িত করার জন্য। এ চেক দ্যাট উইল গিভ আস দ্য ডিমান্ড রিচেস অফ ফ্রিডম, এটা এমন একটা চেক দ্যাট উইল গিভ আস আপন ডিমান্ড অ্যান্ড রিচেস অফ দ্য ফ্রিডম অ্যান্ড দ্য সিকিউরিটি অফ জাস্টিস। এটা এমন একটা চেক হবে দ্যাট উইল গিভ আস আপন ডিমান্ড দ্য রিচেস অফ ফ্রিডম। এই চেকের মাধ্যমে আমরা সিকিউরিটি পাবো, ফ্রিডম পাবো, এই সমস্ত কথা বলা হয়েছিল। সিকিউরিটি অফ জাস্টিস পাবো, সেই অধিকার নিয়ে আমরা এখানে আজকে জমায়েত হয়েছি। উই হ্যাভ অলসো কাম টু দিস হলড স্পট, আমরা এই ফাঁকা স্থানে উপস্থিত হয়েছি টু রিমাইন্ড আমেরিকা অফ দ্য ফিয়ার্স আর্জেন্সি অফ নাও। আমরা এখানে আজ সবাই সমবেত হয়েছি কি কারণে? আমেরিকাকে বোঝানোর জন্য যে আমাদের যে অধিকার লঙ্ঘিত হচ্ছে সেই অধিকারকে বাস্তবায়ন করা দরকার এবং সেটা গুরুত্বপূর্ণ। দিস ইজ নো টাইম টু এনগেজ ইন দ্য লাক্সারি অফ কুলিং অফ। এটা আর সময় নষ্ট করবো না যেখানে সব কিছু ধীরে সুস্থ হবে। ইন দ্য লাক্সারি অফ কুলিং অফ অ্যান্ড টেক দ্য ট্র্যাঙ্কুলাইজিং ড্রাগ অফ গ্র্যাজুয়ালিজম, যে আস্তে আস্তে হবে সেই ড্রাগ নিয়ে তুমি পড়ে থাকো, আস্তে আস্তে হবে, সেই দশায় আমরা আর নেই। নাও ইজ দ্য টাইম, এখন হলো সেই সময় টু মেক দ্য রিয়েল প্রমিসেস অফ ডেমোক্রেসি। আজকে সময় চলে এসছে যেখানে ডেমোক্রেসিকে বা এই গণতন্ত্রকে নিজের প্রতিজ্ঞা রাখতে হবে, এবং তার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। নাও ইজ দ্য টাইম টু রাইজ ফ্রম দ্য ডার্ক অ্যান্ড ডেজোলেট ভ্যালি। এখন সময় এসে গেছে যেখানে আমাদের উঠে দাঁড়াতে হবে ডার্ক অ্যান্ড ডেজোলেট ভ্যালি থেকে। আমাদের যে অন্ধকার পরিস্থিতি রয়েছে সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, এবং সেগ্রেগেশন এবং আমাদের যে পৃথকীকরণ করে রাখা হয়, আমাদের যে আলাদা করে রাখা হয়, সেখান থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে টু দ্য সানলিট পাথ, সেই সূর্য আলোকিত রাস্তায় আমাদের চলতে হবে অফ রেসিয়াল জাস্টিস, যেখানে বর্ণ বৈষম্য নেই, সেখানে শুধু রেসিয়াল জাস্টিস রয়েছে, সবাই এক, সবাই ন্যায় পাবে। নাও ইজ দ্য টাইম, এটা হলো একটা সময় টু লিফট আওয়ার নেশন, আমাদের নেশনকে, আমাদের জাতিকে তুলে ধরাই হলো এখন কাজ। ফ্রম দ্য কুইক সেন্স অফ রেসিয়াল ইনজাস্টিস, এখন একটাই কাজ যে আমাদের জাতি যে রেসিয়াল ইনজাস্টিস ভোগ করেছে তাকে জাস্টিসের বা ন্যায় রূপান্তরিত করা। নাও দিস ইজ দ্য টাইম টু লিফট আওয়ার নেশন ফ্রম দ্য কুইক স্ট্যান্ড অফ দ্য রেসিয়াল ইনজাস্টিস টু দ্য সলিড রক অফ ব্রাদারহুড। তাই সময় চলে এসছে যেখানে ভ্রাতৃত্বের মেলবন্ধন ঘটাতে হবে, যেখানে সকলকে ন্যায়ের পথে চলতে হবে এবং বর্ণ বৈষম্যকে দূরে ফেলতে হবে। নাও ইজ দ্য টাইম, এখন হলো সেই সময়টা টু মেক জাস্টিস আ রিয়েলিটি ফর অল অফ গডস চিলড্রেন। আমরা তো সবাই ঈশ্বরের সন্তান, সেই ঈশ্বরের সন্তান যেন সকলে একই অধিকার পায় সেই বিষয়টাকে তুলে ধরতে হবে এবং সেই বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে, এবং সেই বিষয়কেই এখন আমাদের দেখতে হবে। গাইজ এই পর্যন্ত আগে দেখে নাও যে বুঝতে পেরেছো কিনা, জাস্ট গো ফর ইট গাইজ। যদি কনসেপ্ট বুঝে গেছো খুব ভালো, মোটামুটি তাহলে পরিষ্কার হয়ে গেছে, দেখে নাও গাইজ। থ্যাংক ইউ।